তো আজকে আমরা শুরু করব ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ, যেটা আমাদের ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষের ইতিহাসে একটি অবশ্যই উজ্জ্বলতম একটা অধ্যায়। তাহলে প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে যে এই যে ডান্ডিটা যে ছিল সেটা কোথায় ছিল। তাহলে ডান্ডি দেখবে গুজরাটে অবস্থিত। এই দেখো এখানে দুটো জিনিস আমরা পাচ্ছি, যে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে, এই যে এখানে সবরমতী আশ্রম দেখা যাচ্ছে যে এই পয়েন্টে, আর ডান্ডিটা হচ্ছে এখানে দেখো এই চলে আসছে ডান্ডি এইখানটাতে। তো এইরকম একটা জায়গা। তো এই ডান্ডিতে এই সবরমতী আশ্রম থেকে শুরু করে ডান্ডিতে এসেছিলো, মানে গুজরাটের এই জায়গাটা আমরা দেখব। তো এখানে গুজরাটের ম্যাপটা আমরা ওই কারণে নিয়ে নিয়েছি। এখানে খুব ভালো মতো দেখো, এখানে লেখা আছে বা দেখা যাচ্ছে যে এই এখানে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই ডান্ডি, অর্থাৎ সবরমতী আশ্রম থেকে, যেখানে গান্ধীজি বসবাস করত সবরমতী আশ্রম, সেই সবরমতী আশ্রম থেকে ডান্ডিতে এই যে রাস্তা, এই পয়েন্টগুলো, এই পথ ধরে কিন্তু এখানে এসেছিল এবং এই সমুদ্র উপকূলে কিন্তু তিনি এই লবণ তৈরি করেছিলেন। এই লবণ তৈরি কিন্তু তখন মানে ছিল হচ্ছে বেআইনি, ব্রিটিশরা এটা একচেটিয়া অধিকার ভোগ করত। তো গান্ধীজি এইটাই কিন্তু প্রথমে হিট করেছিলেন। চলে আসি নেক্সট। এখানে দেখো যে গান্ধীজি যে তার যে বিভিন্ন সদস্যদের নিয়ে গিয়েছিলেন তার একটা প্রতিচ্ছবি আর কি এখানে ভারতবর্ষে বর্তমানে তৈরি করা রয়েছে। তো গান্ধীজি যাচ্ছেন, এই যে গান্ধীজি কীভাবে গিয়েছিলেন, কারা কারা গিয়েছিলেন, তার একটা সেই জায়গাটাকে বা সেই যে ঘটনা তাকে একটা স্মৃতি হিসেবে কিন্তু হেরিটেজ আকারে আর কি তুলে ধরা কিন্তু হয়েছে এগুলোর মাধ্যমে। আর এটা হচ্ছে তখনকার ছবি, এখানে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ছবি। এখানে দেখো গান্ধীজি আছে, তার সাথে বিভিন্ন তার যে সঙ্গীরা তারা কিন্তু আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন নারী নেত্রী সরোজিনী নাইডুকে। সরোজিনী নাইডু কিন্তু এই সময় তার সাথে ছিলেন। আর গান্ধীজি যখন সেই পৌঁছে গেলেন, ঠিক আছে, তো পৌঁছে যাওয়ার পর তিনি এই যে মাটিতে স্পর্শ করছে, মাটিতে স্পর্শ করে সেখান থেকে তারপরে পরবর্তীতে উপকূল থেকে লবণ তুলবে আর কি, মানে লবণ তো না ঠিক ওই বালিযুক্ত মাটিটা আর কি, সেখান থেকেই কিন্তু লবণ তৈরি করা হয়েছিলেন। এবং তার সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মণিবেন প্যাটেল কিন্তু আছেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অংশ। তো এখান থেকে আমরা শুরু করব। তো দেখো চলে আসি, এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি তা হলো যে ডান্ডি মার্চ এটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটা উল্লেখযোগ্য যুগান্তকারী ঘটনা। এটা অহিংস গণ আন্দোলনেরও কিন্তু একটা প্রতিচ্ছবি। এই ব্রিটিশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে তিনি লবণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং 1930 সালে 12ই মার্চ এই ঐতিহাসিক যাত্রা কিন্তু গান্ধীজি শুরু করেছিলেন, ঠিক আছে। তারপরে এর উদ্দেশ্য প্রেক্ষাপটটা কী ছিল, এর উদ্দেশ্য প্রেক্ষাপটের মধ্যে আমরা যেটা দেখব তা হলো যে তিনি ব্রিটিশ শাসনে ভারতীয়দের নিজেদের ব্যবহারের জন্য যে লবণ তৈরি করা নিষিদ্ধ ছিল এবং লবণের ওপর চড়া ট্যাক্স বসানো হতো। তো এই ট্যাক্সের কারণে অনেক, লবণটা কী ছিল, লবণ ছিল হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন, মানে প্রত্যেকটা মানুষের খাদ্যের মধ্যে কিন্তু লবণ থাকবেই, এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে যে লবণ খায় না। তো সেই লবণটা কোথায় আছে, ভারতবর্ষেরই সমুদ্র থেকে, কিন্তু ভারতীয়রা তৈরি করতে পারে না, এর একচেটিয়া অধিকার ছিল হচ্ছে ব্রিটিশদের। তো এর জন্যই গান্ধীজি কিন্তু মূলত এই লবণটাকেই হাতিয়ার হিসাবে কিন্তু বেছে নিয়েছিল। তারপরে যে সেই কারণে তিনি কি করলেন, তো সেই স্থানে এবার যাবেন। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে 1930 সালে 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে গান্ধীজি, তিনি সবরমতী আশ্রমে বসবাস করতেন, সেখান থেকে তিনি 78 জন বিশ্বস্ত অনুগামীকে নিয়ে তিনি সমুদ্র যাত্রা, মানে সমুদ্র বলতে ওই ডান্ডিতে যাত্রা শুরু করেছিলেন, ডান্ডির উদ্দেশ্যে। কতদিন লেগেছিল, প্রায় দীর্ঘ 24 দিন, ঠিক আছে, যাত্রা করেছিল। আর কত মাইল দূর ছিল, 241 মাইল। যদি আজকের ডেটের কিমি হিসাবে করি আমরা কিলোমিটার, তাহলে 390 কিলোমিটার। এটা করে তিনি সেই 12ই মার্চ যাত্রা শুরু করেছিল, পৌঁছেছিল হচ্ছে 5ই এপ্রিল। এই এপ্রিল পৌঁছালো, 24 দিনে পৌঁছালো এবং হাজার হাজার মানুষ কিন্তু, প্রথমে 78 জন থাকলেও রাস্তাতে তার সাথে অনেক মানুষ কিন্তু যুক্ত হয়েছিল। বিশেষ করে মহিলারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করেছিল, যদিও প্রথম দিকে গান্ধীজি মহিলাদেরকে এই আন্দোলন, মানে এই যাত্রাতে আর কি নিয়ে যেতে চাইছিলেন না, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তিনি তার সাথে কিন্তু যুক্ত হয়েছিলেন। এই 24 দিন সময় লেগেছিল। টাইমিংটা আবার আমরা বলে দিচ্ছি, 1930-এর 12ই মার্চ থেকে 5ই এপ্রিল এই সময়কাল। আর 6ই এপ্রিলে তিনি কিন্তু সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আইন অমান্যটা শুরু করেছিল। তাহলে 12ই মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত যাত্রার টাইম 24 দিন। আর 6ই এপ্রিল, 5ই এপ্রিল পৌঁছালো এবং 6ই এপ্রিল কিন্তু এই আইনটা ভাঙলো, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যে বিষয়টা দেখব যে এই যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের গুরুত্ব এবং ফলাফলটা কী। তো এখানে দেখা যাচ্ছে ব্রিটিশ প্রশাসনের ভিত কিন্তু কেঁপে গেছিলো।
এখানে প্রথমে ৭৮ জন হলেও এখানে পর অনেকজন যুক্ত হয়েছিল। ৬০,০০০ আন্দোলনকারীকে কিন্তু ব্রিটিশরা গ্রেপ্তার করেছিল। আর যেহেতু একটা বড় সংখ্যায় জনগণকে গ্রেপ্তার করা হয়েছে, সেই কারণে কিন্তু বিশ্ববাসী কিন্তু এই মানে বিশ্ববাসীর নজরে বিষয়টা পড়েছিল, এবং সেখানে কিন্তু মার্কিন সংবাদপত্রেও কিন্তু এর যে রিপোর্টিং সেটা কিন্তু করা হয়েছিল। আর এর ফলে মার্কিন সংবাদপত্রগুলিতে ব্রিটিশ দমন পীড়নের একটা তীব্র সমালোচনা কিন্তু এই সময় করা হয়েছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি কি যে এটি ভারতীয়দের মনে একটা আত্মবিশ্বাস এবং একাগ্রতার বীজ বুনে দিয়েছিল, যা পরবর্তীতে ব্রিটিশ সাম্রাজ্যের যে ভিত সেটাকে দুর্বল করে। যদিও এখন দুর্বলতা স্টার্ট হয়ে গেছিলো। এখানে একটা ছোট করে দেওয়া হয়েছে যে শুরুর তারিখটা 12ই মার্চ 1930, শেষ হয়েছিল 6 এপ্রিল, মানে ওই কার্যক্রমটা। 5 তারিখে পৌঁছেছিল, 6 তারিখে আইনটা ভঙ্গ করেছিল। দূরত্ব ছিল 241 মাইল। নেতৃত্ব যদি বলা হয়, মহাত্মা গান্ধী ছিলেন নেতৃত্ব। ডান্ডি মার্চ এবং তার পরবর্তীতে লবণ সত্যাগ্রহে ভারতীয় নারী নেত্রীদের অবদান আমরা দেখতে পাই। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নারীর নামও আমরা পাই। তাদের মধ্যে উল্লেখযোগ্য সরোজিনী নাইডু, কমলাদেবী চট্টোপাধ্যায়, ঠিক আছে, তারপরে মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল। তো এই সমস্ত নামগুলো আমরা কিন্তু পাই। তারপরে যে জিনিসটা আমরা দেখতে পাই যে 5ই এপ্রিল গান্ধীজি ডান্ডি পৌঁছানোর পর সরোজিনী নাইডু তাকে স্বাগত জানিয়েছিল। আর গান্ধীজির গ্রেপ্তারের পর ধরাশোনা বলে যে জায়গাটা আছে, সেই ধরাশোনা লবণগোলাতে কিন্তু সরোজিনী নাইডুর নেতৃত্বে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল, ধরাশোনা লবণগোলা সত্যাগ্রহ। অন্যদিকে আবার গুজরাটের পার্সি পরিবারের সন্তান ছিল মিঠুবেন প্যাটেল। তিনি 24 দিনের এই যাত্রায় গান্ধীজির পাশেই ছিলেন। গান্ধীজির একটু আগে আমরা ছবি দেখেছিলাম, সেখানে মণিবেন প্যাটেল বলেছিলাম, সেটা হবে মিঠুবেন প্যাটেল। যাই হোক, 6 এপ্রিল ডান্ডির সৈকতে তিনি যায় এবং লবণ আইন ভঙ্গের ঐতিহাসিক যে মুহূর্ত, সেই মুহূর্তের কিন্তু তিনি সাক্ষী ছিলেন। তিনি গান্ধীর পেছনেই কিন্তু সে সময় দাঁড়িয়েছিলেন। আমরা ছবিটা আবার একবার দেখে নেব। এই সেই ঐতিহাসিক ছবি, যে যখন গান্ধীজি লবণের আইন ভঙ্গ করছে, তখন কিন্তু এই পেছনেই কিন্তু এই মিঠুবেন প্যাটেল কিন্তু দাঁড়িয়ে আছেন। দেখো, এই যে মিঠুবেন প্যাটেলের ছবি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, পার্সি মহিলা মিঠুবেন প্যাটেল। তারপরে আমরা যে দেখতে পাচ্ছি যে বোম্বাইয়ের উপকূলে লবণ আইন অমান্য করে প্রথম সারির নেত্রী হিসেবে গ্রেপ্তার বরণ করেছিলেন, যে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কমলা দেবী চট্টোপাধ্যায়। দক্ষিণ ভারতের মাদ্রাজ উপকূলে এই আন্দোলনে মাদ্রাজে এই আন্দোলনটা ছড়িয়েছিলেন কে? দুর্গাবাই দেশমুখ, ঠিক আছে। আর বোম্বে উপকূলের ক্ষেত্রে কমলা দেবী চট্টোপাধ্যায়। এছাড়াও সবরমতী আশ্রম থেকে আন্দোলনের সূচনা পর্বে কস্তুরবা গান্ধীও কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। তিনি পরে ধরাশোনা যে অভিযান, সেখানেও কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং কারাবরণ করেছিলেন। এরই ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আইন অমান্য আন্দোলনটা যে শুরু হয়েছিল, সেই আইন অমান্য শুরুটা কিন্তু এই লবণ আইন ভঙ্গকে কেন্দ্র করেই কিন্তু হয়েছিল, যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে কিন্তু উল্লেখযোগ্য একটা বিষয়। আমরা যদি পরীক্ষার পার্সপেক্টিভে দেখি, তাহলে যেটা মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতেও কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে হয়। তোমরা কিন্তু এই টপিকটা একটু ভালো মতো দেখবে। ধন্যবাদ।